আচ্ছা, ইংরেজি পরীক্ষায় হ্যাভ, হ্যাজ, হ্যাড নিয়ে প্রায় কনফিউশন হয়, তাই না? এই ছোট্ট একটা ভুলে কিন্তু পুরো নম্বরটাই কাটা যেতে পারে। তো চলুন আজকে মাত্র কয়েক মিনিটে এই সমস্যার একটা পাকাপোক্ত সমাধান করে ফেলি, যাতে পরীক্ষার হলে গিয়ে আর এক সেকেন্ডও ভাবতে না হয়। এই যে স্ক্রিনে ভুলটা দেখছেন, আই হ্যাজ আ পেন, এটা খুব চেনা চেনা লাগছে, তাই না? এইরকম ভুল কিন্তু আমাদের প্রায় চোখে পড়ে। তবে চিন্তার কোনো কারণ নেই। এটা কেন ভুল আর এই ধরনের কমন মিস্টেকগুলো কি করে সহজে এড়ানো যায়, আমরা এখন সেটাই ধাপে ধাপে বুঝে নেব। তো আজকের এই আলোচনায় আমরা কি দেখব? প্রথমে আমরা প্রেজেন্ট আর পাস্ট টেন্সের নিয়মকানুন নিয়ে কথা বলবো। এরপর চলে যাব ফিউচার টেন্সে। তারপর শিখব কিভাবে নাবাচক বাক্য আর প্রশ্ন তৈরি করতে হয়। আর একদম শেষে থাকবে পরীক্ষার জন্য একটা সুপার কুইক রিভিশন। তো চলুন শুরু করা যাক একেবারে বেসিক দিয়ে। মানে প্রেজেন্ট আর পাস্ট টেন্সে কোনো কিছুর মালিকানা বোঝানোর নিয়মটা যদি একবার পরিষ্কার হয়ে যায়, দেখবেন বাকিগুলো একদম সহজ মনে হবে। আচ্ছা, এখন আমার কাছে কিছু একটা আছে, এটা বোঝানোর জন্য আমরা হ্যাভ বা হ্যাজ ব্যবহার করি। কিন্তু আসল প্রশ্নটা হলো, কখন কোনটা বসবে? এই কনফিউশনটাই তো আসল, তাই না? চলুন এটাকেই আগে দূর করা যাক। এই টেবিলটা একটু খেয়াল করলেই দেখবেন মূল নিয়মটা এখানেই লুকিয়ে আছে। দেখুন, আই, ইউ, উই, দে আর যে কোনো প্লুরাল সাবজেক্টের সাথে সবসময় বসবে হ্যাভ। অন্যদিকে খেলাটা বদলে যায় যখনই থার্ড পারসন সিঙ্গুলার আসে, মানে হি, শি, ইট বা ধরুন রামের মতো যে কোনো একটা নামের সাথে বসবে হ্যাজ। ব্যাস, এই একটা নিয়ম মাথায় রাখলেই কিন্তু পাদি কাজ শেষ। উদাহরণগুলো দেখলে ব্যাপারটা আরও জলের মতো পরিষ্কার হয়ে যাবে। দেখুন, আই হ্যাভ আ ফ্রেন্ড, ইউ হ্যাভ আ পেন্সিল। এখানে আই আর ইউ এর সাথে হ্যাভ বসেছে। কিন্তু পরেরটাতেই দেখুন, যেই সাবজেক্ট হলো রাম, মানে থার্ড পারসন সিঙ্গুলার, সাথে সাথে ভার্বটাও কিন্তু বদলে হ্যাজ হয়ে গেল। আবার যখন উই এলো, তখন আবার হ্যাভ ফিরে আসলো। সহজ না ব্যাপারটা? পরীক্ষার জন্য এই থার্ড পারসন সিঙ্গুলারের নিয়মটা কিন্তু একদম ব্রেইনে গেঁথে নিতে হবে, কারণ বেশিরভাগ প্রশ্নকর্তারাই কিন্তু এই জায়গাটাতেই একটু প্যাঁচ লাগাতে ভালোবাসেন। আর সত্যি বলতে এখানেই কিন্তু সবচেয়ে বেশি ভুল হওয়ার চান্স থাকে। আচ্ছা, প্রেজেন্ট টেন্স নিয়ে তো অনেক কথা হলো, এবার একটা দারুণ খবর দিই। পাস্ট টেন্সের নিয়মটা না প্রেজেন্ট টেন্সের চেয়ে অনেক অনেক সোজা। অতীতে কিছু ছিল বোঝানোর জন্য সাবজেক্ট যাই হোক না কেন, কোনো চিন্তা না করে শুধু হ্যাড বসিয়ে দিলেই হবে, ব্যাস। উদাহরণগুলো দেখুন, আই হ্যাড আ বার্ড, উই হ্যাড আ হাউস। সাবজেক্ট আই হোক, উই হোক বা দে হোক, ভার্ব কিন্তু একটাই, হ্যাড। এর চেয়ে সহজ নিয়ম আর হয় নাকি বলুন তো? প্রেজেন্ট আর পাস্ট তো আমরা বুঝে গেলাম। চলুন এবার একটু ভবিষ্যতের দিকে যাওয়া যাক। মানে ভবিষ্যতে কোনো কিছু থাকবে, এটা বোঝাতে গেলে ভার্বের চেহারাটা কেমন হবে সেটা এবার দেখে নিই। ফিউচার টেন্সের নিয়মটা কিন্তু একটু অন্যরকম। এখানে দুটো টিম আছে বলতে পারেন। টিম আই আর উই এর সাথে বসবে শ্যাল হ্যাভ, আর বাকি সবাই মানে ইউ, হি, শি, দে এরা সবাই অন্য টিমে, এদের সাথে বসবে উইল হ্যাভ। উদাহরণগুলো একটু খেয়াল করলেই বুঝবেন। যেমন আই শ্যাল হ্যাভ কারেজ। এখানে সাবজেক্ট আই বলে শ্যাল হ্যাভ ব্যবহার হয়েছে, কিন্তু পরের উদাহরণগুলোতেই দেখুন, সাবজেক্ট যেই ইউ বা শি হয়ে গেল, নিয়ম মতো কিন্তু উইল হ্যাভ চলে এলো। খুবই লজিক্যাল, তাই না? এখানে পরীক্ষার জন্য একটা খুবই জরুরি টিপস আছে। আজকাল কথা বলার সময় বা ইনফর্মাল লেখায় আমরা প্রায় সবার সাথেই উইল ব্যবহার করে ফেলি, কিন্তু মনে রাখতে হবে ফর্মাল গ্রামার বা পরীক্ষার খাতায় কিন্তু প্রায় আই আর উই এর সাথে শ্যাল ব্যবহার করা হচ্ছে কিনা সেটা খেয়াল করা হয়। তাই পুরো নম্বর পেতে হলে এই নিয়মটা কিন্তু ভুললে চলবে না। আচ্ছা, এই পর্যন্ত তো সব হ্যাঁবাচক বাক্য নিয়ে কথা বললাম। এবার আসা যাক একটা খুব কমন কিন্তু বেশ কনফিউজিং বিষয়, মানে নাবাচক বাক্য। নো আর নট, এই দুটোকে নিয়ে যে জটটা পেকে যায়, চলুন সেটাই আজ সমাধান করে ফেলি। নিয়মটা আসলে খুবই সহজ। যদি নাউনের আগে এ, অ্যান বা দর মতো কোনো আর্টিকেল না থাকে, তাহলে তার আগে বসবে নো। যেমন আই হ্যাভ নো পেন, সিম্পল। আর যদি আর্টিকেল থাকে, তখন ব্যবহার করতে হবে নট, যেমন আই হ্যাভ নট আ পেন। পার্থক্যটা খেয়াল করেছেন? এই উদাহরণটা দেখুন, আই হ্যাভ নো ফ্রেন্ড। এখানে ফ্রেন্ড শব্দটার আগে কিন্তু কোনো আর্টিকেল মানে এ বা দ্য এসব কিছুই নেই, আর তাই নিয়ম মেনে আমরা সরাসরি নো ব্যবহার করেছি।
ঠিক একইভাবে রাম হ্যাজ নো পেন। এখানেও পেন শব্দটার আগে কোনো আর্টিকেল নেই, তাই নো বসেছে। আশা করি আর্টিকেল না থাকলে যে নো ব্যবহার করতে হয় এই নিয়মটা এখন আপনাদের কাছে একদম পরিষ্কার। আর সবচেয়ে মজার ব্যাপার কি জানেন? এই নো ব্যবহারের নিয়মটা কিন্তু সব টেন্সের জন্যই এক। প্রেজেন্ট, পাস্ট বা ফিউচার যাই হোক না কেন আর্টিকেল না থাকলেই নো বসবে। দারুণ সুবিধাজনক, তাই না? চমৎকার! আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি। এবার আমাদের শেষ গ্রামার স্কিলটা শেখার পালা, মানে একটা সাধারণ বাক্যকে কি করে প্রশ্নবোধক বাক্যে বদলে ফেলা যায়। প্রশ্ন তৈরি করার ফর্মুলাটা ভীষণ সহজ, মাত্র 3টে স্টেপ। স্টেপ 1, বাক্যের শুরুতে ভার্ব মানে হ্যাভ, হ্যাজ বা হ্যাড বসান। স্টেপ 2, এরপর সাবজেক্টকে আনুন। আর স্টেপ 3, বাক্যের বাকি অংশটা জুড়ে দিন। ব্যাস, আপনার প্রশ্ন রেডি। যেমন এই প্রশ্নটা দেখুন, হ্যাভ ইউ এনি ফ্রেন্ড? এখানে প্রথমে বসেছে ভার্ব হ্যাভ, তারপর সাবজেক্ট ইউ আর শেষে বাকি অংশ। একদম আমাদের 3 ধাপের ফর্মুলা মেনে, তাই না? আচ্ছা, এবার একটা একটু অ্যাডভান্স নিয়ম শিখব, যেটা জানলে কিন্তু আপনি অনেকের চেয়ে এক ধাপ এগিয়ে থাকবেন। নাবাচক প্রশ্ন করার সময় নো বা নট ঠিক কোথায় বসবে সেটা কিন্তু সাবজেক্টের উপর নির্ভর করে। চলুন এই জরুরি নিয়মটাও শিখে ফেলি। এই টেবিলটা একটু মন দিয়ে দেখুন। নিয়মটা হলো, যদি সাবজেক্ট একটা প্রোনাউন হয়, মানে ইউ, হি, শি এরকম, তাহলে নো বসবে সাবজেক্টের পরে। যেমন হ্যাভ ইউ নো ফ্রেন্ড? কিন্তু সাবজেক্ট যদি নাউন হয়, ধরুন রাম বা দ্য বয়, তাহলে নট বসবে সাবজেক্টের আগে। যেমন হ্যাজ নট রাম আ পেন? এই ছোট্ট পার্থক্যটা মাথায় রাখলেই কিন্তু আর কোনোদিন ভুল হবে না। দারুণ! আমরা প্রায় সব নিয়মই কভার করে ফেলেছি। তো চলুন এবার পরীক্ষার একদম শেষ মুহূর্তের প্রস্তুতির জন্য পুরো ব্যাপারটা একবার ঝালিয়ে নেওয়া যাক আমাদের ফাইনাল রিভিশন সেকশনে। এই যে দেখুন, এই একটা স্লাইডেই পুরো আলোচনার সারমর্ম দেওয়া আছে। প্রেজেন্ট টেন্সে আই, ইউ, উই দের সাথে হ্যাভ, আর থার্ড পারসন সিঙ্গুলার মানে হি, শি, রামের সাথে হ্যাজ। পাস্ট টেন্সে সবার জন্য একটাই নিয়ম, হ্যাড, আর ফিউচারে আই আর উইয়ের জন্য শ্যাল হ্যাভ, বাকিদের জন্য উইল হ্যাভ। নেগেটিভ আর ইন্টারোগেটিভের গঠনগুলো এক ঝলকে দেখে নিতে পারেন এখান থেকে। তাহলে পরীক্ষার হলে ঢোকার আগে কোন 3টে কথা একদম ভোলা যাবে না? 1, থার্ড পারসন সিঙ্গুলারের সাথে হ্যাজ বসে। 2, ফর্মাল গ্রামারে আই আর উইয়ের সাথে শ্যাল ব্যবহার করতে হয়। আর 3, আর্টিকেলের ওপর নির্ভর করে নো বনাম নটের ব্যবহার। এই 3টে পয়েন্ট মনে রাখলেই দেখবেন অনেক কিছু সহজ হয়ে গেছে। এই নিয়মগুলো একবার ভালো করে বুঝে নিলেই ভার্ব টু হ্যাভ নিয়ে পরীক্ষায় আর কোনো রকম ভয় থাকবে না, এটা আমি বলতে পারি। আশা করি এখন আপনারা সবাই পরীক্ষার জন্য আগের থেকে অনেক বেশি কনফিডেন্ট। আপনাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা।